আমি বিএনপি মনোনীত প্রার্থী। আমার বাড়ি এই গ্রামে। গ্রামবাসী চাচ্ছে যে এই এলাকার সন্তানের মুখ থেকে, ক্যান্ডিডেটের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, কিছু আশ্বাসের বাণী শুনবো, আমাদের করণীয় শীর্ষ আমরা কিছু পরামর্শ নিব। একটি মিটিং হয়েছে যেটা আমি আসতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। তারই প্রেক্ষাপটে আজকে দ্বিতীয় মিটিং হচ্ছে। জিরাবো গ্রামকে মানুষ চিনে, সাভারের মানুষ। প্রথম কারণ হলো যেটা একটা রাজনীতির গ্রাম। আব্বা 45 বছর চেয়ারম্যান ছিল, বেশ কয়েকবার এমপি ইলেকশন করেছে, একবার এমপি ছিল, সাভারে কম বেশি নেতৃত্ব দিয়েছে। তখন থেকে জিরাবরের প্রতি মানুষের একটু নজর। আব্বা মারা যাওয়ার পরে আমিও রাজনীতি শুরু করলাম। আমিও বেশ কয়েকটি ইলেকশন করেছি, 2বার এমপি হয়েছি। তো সেই কারণে সাভারবাসীর নজর জিরাবরের দিকে এখনো আছে। দ্বিতীয় কারণ, এতগুলো প্রতিষ্ঠান এরকম একটি সুন্দর মাঠের চারপাশে আছে, এরকম খুব বেশি গ্রাম নাই, হয়তো একটি গ্রামও নাই। একটি প্রাইমারি স্কুল, একটু হাই স্কুল, একটি কলেজ, একটি মাদ্রাসা, পরিবার কল্যাণ কেন্দ্র, পোস্ট অফিস, এগুলা একসাথে একই চত্বরে মাঠে আসতে পাওয়া যায়। এরকম আমার জানা মতে এই ঢাকা মানুষের কোথাও নাই। আর একটা ঐতিহ্য আমাদের ছিল, এখন হয়তো সে আগের মতো নাই। জিরাবো গ্রামকে বলা হয়তো ফুটবল তৈরির কারখানা। একসময় অনেক ভালো ভালো ফুটবল প্লেয়াররা এই গ্রাম থেকে ঢাকায় 3rd ডিভিশনে, 4th ডিভিশনে, 2nd ডিভিশনে খেলেছে। এবং আগের মতো সে সর্বরূপে না থাকলেও এখনও জিরাবোতে প্লেয়ার আছে, এবং জিরাবো টিম কোথাও গেলে সবাই কাউন্ট করে যে এই টিমে গুরুত্ব আছে, এরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে, খালি খেলার জন্য আসে না। তো এইসব কারণে জিরাবরে একটা নাম সাভারে আছে, এটা আমরা কম বেশি জানি। এবং আমি দেখছি, আমি হয়তো আব্বার মতো পারি না, যে আব্বা স্বাধীনতা আগে এবং পরে এই যে কোনো সমস্যা হলে নিজের গ্রামকে অনেক গুরুত্ব দিয়েছি। ঈদের নামাজ কখনো কখনো ঢাকা একবার পড়ে, তারপরে এখানে আসছে। আমার সেই সব দিনের কথা মনে আছে যে কখনো কখনো আমাদের দেরি হয়েছে, প্রচণ্ড রোদের মধ্যে মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে অপেক্ষা আছে তাদের কৃতি সন্তান দেওয়ানিধি সাহেব, যাকে মানুষ সীমাহীন ভালোবাসে, যে সে না আসলে তো নামাজ পড়া যাচ্ছে না। আমি দেখেছি এরকম, স্বাধীনতা আগেও দেখেছি, পরেও দেখেছি। আমরা হয়তো কখন দেশে থাকি নাই, কখন পালিয়েছিলাম, কখন জেলে ছিলাম। তা আমাদের জন্য এই নিয়মটা চেষ্টা করেছি দেশে থাকলে জিরাবতী ঈদের নামাজ পড়তে, কিন্তু রাজনৈতিক কারণে এটা করতে পারিনি। এক সময় ছিল এই গ্রামে যে কোনো সিদ্ধান্ত গ্রামের মানুষের একসাথে বসেই নিত। এই স্কুলে কমিটি করছি বহুদিন, আমি শুদ্ধা মাঠে ছিলাম, গ্রামবাসী স্কুল কমিটি করছেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এই মসজিদ কমিটি বলেন, সেই সব পলিটিক্সের কারণেই এই বিগত দিনগুলো যখন আমরা সবাই পলিটিক্স বুঝে ফেললাম যে না, এখন তো গ্রামের মানুষের সাথে কথা বলার দরকার নাই, সিদ্ধান্ত পলিটিক্যালি হবে। তো এই যে আমাদের মধ্যে দরদ, ভালোবাসা, আন্তরিকতা আস্তে আস্তে উঠে গেল। এখন আমি পলিটিক্সটাই ভালো বুঝি। ওই যে একটা প্রাসঙ্গিক কথা না বলে পাচ্ছি না, বিপ্লব যখন ভাইস চেয়ারম্যান হয়ে গেল, তখন ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমরা
থেকে দেলোয়ারকে সমর্থন করলাম, মঞ্জু দেওয়ান আমার বাসায় গেল, আরো দু একজন লোককে নিয়ে, ব্যবসায়ীকে নিয়ে, বলে যে বাবা এখন তো বিপ্লব নাই, আমি আপনার ভাই, তা আপনি আমার সমর্থন করবেন না? আমি মঞ্জুকে একটা ছোট্ট উত্তর দিছিলাম যে মঞ্জু, তুমি ভাই ছিলে আগে, তুমি তো পলিটিক্স করে ভাইয়ের কথা তো মনে রাখতে পারো, তুমি এখন পলিটিক্সটা তোমার 1 নম্বর, আমি এসেছি 2 নম্বর। আজকে আমি যদি 1 নম্বর থাকতাম তাহলে এই কথা কাজে রাখতো, আমি চিন্তা করতাম। তুমি বললাম আচ্ছা তোমাকে আগে দল যদি নমিনেশন দেয় তখন তুমি আমার কাছে আসো, মানে আমি জানি যে ওর সিরিয়াল 3 নম্বরে আছে, উনি তো দল নমিনেশন দিব না আওয়ামী লীগ। তুমি যদি দলের মনোনয়ন পাও, যে তোমাকে ইয়ার পরিণনে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দল বলছে, সিদ্ধান্ত দিছে, এনাম ভাই যদি বলে তখন তুমি আমার কাছে আসো, আমি বাকিটা দেখি। তো দল মনোনয়ন দেয় না, আসে। আমি এইসব পুরাণ কথা বেশি না বলে যে কথাটা বলতে চাই, শুনেন, মানুষের ভুল ভ্রান্তি হবে। আমার জীবনে কম বেশি ভুল আছে, এগুলো আমি বুঝি এবং এগুলো আমি কম বেশি সংশোধন করার চেষ্টা করেছি। কারণ আমি যখন এমপি হই তখন আমার বয়স ছিল 34 বছর। এখন আবার 30 বছর পরে আমি আবার ভোট চাইতে আসছি, যে দেখেন 17 বছর কি হয়েছিল সব জানেন, সেই কাহিনী আমি বলবো না, কিন্তু আমি তো গুম হইতে পারতাম। আমার হায়াত আছে দেখে আমি আজকে সুস্থ শরীরে এসে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারছি। তার চেয়ে বড় কথা, 5ই আগস্ট দেশে প্রেক্ষাপট না হলেও তো আমি এখানে আসতে পারতাম, আর কতদিন পালায় থাকতাম তাও জানা। তার মানে সব কিছু কিন্তু আমাদের হাতে নেই, এটা কিন্তু আল্লাহ অনেক কিছু কন্ট্রোল করতেছে। এটা কিন্তু এখন আমরা বুঝি যে আপনি একটা ভাবতেছেন, দেখছেন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমি যেটা বলতে চাই সেটা হলো, দেখেন এতগুলা প্রতিষ্ঠান যে উসলায় হোক, একসময় আপনার নেতৃত্বে গ্রামবাসীরা স্কুলটা বানাইছে, তারপর আমার নেতৃত্বে গ্রামবাসীরা কলেজটা বানাইছে। আসলে লাভটা হয়েছে গ্রামবাসী এবং বাইরের মানুষরা, যারা মানে অনেক প্রতিষ্ঠানে পড়তে পারতো না, এরকম একটা প্রতিষ্ঠানে পড়ছে। এটা তো একটা বিশাল কাজে আসতো যে স্কুলে বানায়। আমার জমি ছিল, আমার জমি টমি দিয়ে স্কুল করেছি। আমি তার কলেজে, এই কলেজে পড়ি না, আমার সন্তানও পড়ে না, মানুষের লাভ আছে। আমরা চাই, আমি চাই যে জিরাবো গ্রামের গুরুত্ব সারা জীবন থাকবে, এটা আমার ধারণা। কেন থাকবে? এরকম পরিবেশ করছে না। এখন তো জিরা গ্রামে বেশিরভাগ যারা স্থানীয় লোক সবাই কিন্তু ধনী, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ, সবাই কম বেশি টাকা পয়সা পায়। ভাড়ার কারণে, ব্যবসার কারণে সবাই এখন একটা ভালো অবস্থানে আছে, যেটা হয়তো 20 বছর আগে এইভাবে হতো না। আমরা চাই যে প্রতিষ্ঠানগুলো ভালো চলুক, আমরাও মিলেমিশে একসাথে চলার চেষ্টা করি। দেখেন একসময় আব্বার জন্য 1 ঘন্টা ওয়েট করতো, এখন জিরাবে গ্রামে 2-3টা জামাত হয়, কুরবানি মাংস 3-4 জায়গায় কুরবানি হয়, একটা গ্রাম। এই কথা তো আমরা ফলো করে বলতে পারি না, আমাদের সামনে বলে ওরা রাখো জিরাবোর মতো আছে, কিন্তু আমি তো জানি জিরাবোর মতো নয়। এটা আমি নিশ্চিত। অনেকে আমার বিরোধিতা করতেছে, তার সন্তান বলতেছে কে বাবু কাকা তো ঠিকই কইছে, আপনারা ভুল করতেছেন। হয়তো সে তার সন্তানকে পাত্তা দিচ্ছে না, কারণ সেই সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, সেই সন্তান ভালো স্টুডেন্ট, A+ পাওয়া, সে তার বিবেকটা কিন্তু আছে, কিন্তু অনেকে বিবেকটা কিন্তু আগের মতো আমি দেখি না। আমরা কে কয়দিন বাঁধবো আমি জানি না। আমি বিনীতভাবে যেটা বলতে চাই, আমারও কোনো কিছু ভুল বানতে হলে আপনারা এগুলো ভুলা যান, এই গ্রামের সন্তান হিসাবে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আগামী জিরাপুর গ্রাম হবে নতুন প্রজন্ম যেটা চায়, যারা এখন স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, অনার্স, সেকেন্ড ইয়ার, অনার্স, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার যারা চাকরি করে, এরা যেরকম চাচ্ছে যে ইউনাইটেড গ্রাম, ইউনাইটেড ভিলেজ, নিজেদের মধ্যে আন্তরিকতা, মহব্বত থাকবে। একজনের বিয়ে অনুষ্ঠানে গ্রামবাসী যাকে দাওয়াত দেবে সবাই আসবে, যারা মারা গেলে জানাজাতে সবাই আসবে। আমরা সেই গ্রামটা সবাই মিলে, এখানে আমি একাটা পাবো। আমরা একটা গোষ্ঠীর নেতা, আমি কিংবা আপনারা কে, এটা ভুলে যান।
আমরা এই গ্রামের সন্তান, সেইটাকে গুরুত্ব দেন। গোষ্ঠী থাকুক না, 3-4-5টা গোষ্ঠী আছে, আমরা সবাই জানি কে কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, কে কোন গোষ্ঠীর নেতৃত্ব দেয় সেটাও জানি। কোন গোষ্ঠী বড় খালি এটা ভুলে যায়, তাইলে এই গ্রাম ঠিক হয়ে যাবে। এটা মানুষ জানে। আপনার যোগ্যতাকে গুরুত্ব দেন, যে বাবু একজন ডাক্তার, বিসিএস পাস করে চাকরি করছে, তারপর চাকরি ছাড়ছে, ডি/এমপি আছে, বাবুর গুরুত্ব বাবুর চাই। আমি দেওয়ান গোষ্ঠীকে নিয়ে এটা মনে রাখার দরকার কি? আমাকে গোষ্ঠীর মধ্যে ফেলায় না, আমাকে গ্রামের মধ্যে ফেলায়, এলাকার মধ্যে ফেলায়, জানি এই এলাকার সন্তান, তাইলে সব ঠিক হয়ে যাবে। আমি এমপি হয়ে ভাগ্যে থেকে আমার এমপি হবো, আমি দেওয়ান গোষ্ঠী, এইটা বলার দরকার কি? আমি জিরাবরের সন্তান, এইটা বলতে আমার ভালো লাগে। আমি বেশি কিছু বলতে চাই না, মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। শেষ চেষ্টা, আমি কয়দিন বাঁচবো সেটাও জানি না। এমনও হইতে পারে যেটা আমার জীবনের শেষ নির্বাচন, এমনও হইতে পারে, কারণ হায়াত কি আছে জানি না। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, এইবার ভোট চাই। আজকে সব কথা বলতে পারলাম না, আপনাদেরও সব কথা শুনতে পারলাম না। আপনি ইলেকশনটা চিন্তা করেন, কিছু কিছু সমস্যা আছে। ধরেন আওয়ামী লীগের সময় যেগুলো মামলা খাইছি, এখানে জিরাবর গ্রামে কোনো হাত ছিল না। এমন কেউ যদি মনে করে হ্যাঁ এই ইচ্ছা করে নামগুলো ঢুকেছে, আমি বিশ্বাস করি না। এখন যেগুলো মামলা হয়েছে, আমাদের অনেকে জিরাবর গ্রামে 5-7 নামে মামলা আছে, এগুলো আমাদের হাত নাই। এই পুলিশ কর্মকর্তা কি আমাদের? এরা না আমাদের খুঁজছে 17 বছর ধরে, আপনারা ভুলে গেছেন। এখন ওরা ইলেকশনের সময় হয়তো আমাদের একটু ছাড়টা দিলেও দিতে পারে, কারণ এরা হয়তো মনে করতেছে বিএনপি ক্ষমতা আসতেও পারে, সেই জন্য তারা হয়তো আগের মতো আমাদের উপর অন্যরকম অ্যাটিটিউড দেখাচ্ছে না। কিন্তু এই পুলিশের উপর বিশ্বাস করে চললে তো হবে না, কারণ এই পুলিশ 17 বছর কী করছে আমরা জানি। আমরা যেগুলো হয়েছে, আমাদের বিএনপি অত বড় নেতারা মামলা খায় না, ছোটোখাটো নেতাদের নামে আমাদের লোকটা বুদ্ধি করে, যার কোনো পদ নাই, আমার কাছের লোক মামলা দিয়ে দিচ্ছে। এরকম মামলা হবে অন্তত 20-30 ঢাকা পুলিশে। আমরা এগুলা এখনো তদবির করি নাই, আমরা করছি যে মামলাগুলো পরে দেন, ইলেকশনের পরে করে। এখানে কিন্তু অনেক ভুল ভ্রান্তি আছে, আপনারা জানেন। আমি শুধু এদিকে বললাম যে ঠিক আছে, আমি যদি এমপি হতে পারি, যারা হয় কি, যখন একটা বড় ঝড় হয় তখন গ্রামের মসজিদটাও কিন্তু ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। মসজিদের কিন্তু কোনো দোষ নেই। এখন যখন একটা ডিজাস্টার হয়েছে দেশে, যে যার মতো গেম খেলে দিচ্ছে, এখানে তো কিছু সত্য মিথ্যা আছে। এখন যে আমলি করছে সেই অপরাধ। এইভাবে কিন্তু 5ই আগস্টের বড় ঠিক হয়েছে। 3-4 মাস তো 6 মাস তো ভয়াবহ অবস্থা ছিল। এখন অনেক কিছু হয়তো ম্যানেজ ট্যানেজ করে সবাই, কেউ 2 দিন পালায় থাকে তো 1 দিন ঘুরে, এইভাবেই চলতেছে। দেশীয় অবস্থা ইলেকশনের পরে একটু সেটেল হবে। আমি যদি দায়িত্ব পাই, আমার দল যদি ক্ষমতায় আসে, তখন তো ক্ষমতা আসবে, তখন তো সুযোগ হবে, অনেক কিছু করার সুযোগ হবে। তখন আমাকে দায়িত্বটা দিয়ে যে ভাই ঠিক আছে এখন আপনি করেন, আপনি আমাদের ইলেকশন আগে বলছিলেন যে এখন আমি জানি, কারণ যে যাকে হত্যা করা হয়েছে ওইটার সাথে তো আপনি জড়িত, এটা তো ঠিক, এটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। অন্য কিছু হইতে পারে, কিন্তু একজন মারা গেছে, আপনি কি ওই মারার সময় ছিলেন? আপনি কি জানেন? আপনি কি ওটা ছিলেন? কিছুই নেই, এটা মিথ্যা মামলা হয়েছে। কিন্তু এই মামলাগুলো তো গুরুত্বপূর্ণ হয়ে গেছে নিশ্চিত প্রেক্ষাপটের কারণে। বাট ইলেকশনের পরে তো যা ইচ্ছা তাই হবে দেশে, আমি মনে করি না। যখন রাষ্ট্রীয় ক্ষমতা যদি বিএনপি আসে, আমি আসি, আমরা ওইগুলো দায়িত্ব নিতে পারবো কম বেশি, তখন হয়তো কিছু করার সুযোগ থাকবে। আর একটা কথা বলি, দেখেন এই গ্রামের সন্তান আমরা থাকি, আমরা নিয়োগ করি যে সামনে ঈদ আসতেছে, আমরা এখানে একসাথে নামাজ করব, আমাদের নিয়োগ থাকে। এটা নিয়ে যদি কোনো মিটিং করতে হয় করবো, ইলেকশন আগে এত মিটিং দরকার নেই। এখন আমি আপনাদের কাছে বিনীতভাবে বিরোধ করবো, আমার ইলেকশনটা আপনার সব ঐক্যবদ্ধভাবে, আমি এই গ্রামের সন্তান, এইটা মনে করি যে আমি কয়দিন বাঁচবো তো জানি না, কত কিছু, কত দ্বিধাদ্বন্দ্ব, দল আমাকে দিবে কি দিবে না, কত রকম ব্যাপার ছিল। সব কিছু মোকাবেলা করা আল্লাহর ইচ্ছা, দল আমাকে মূল্যায়ন করে এই 5মবারের মধ্যে আমি ধানের শীষ প্রতীক পেলাম। এবং আমি একটু আগে শুনলাম যে এই ঢাকা 19-এ দাঁড়িপাল্লা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে, ব্যালট পেপারে দাঁড়িপাল্লা থাকবে না।
শাপলা কলি নাকি থাকবে, এনসিপিকে এই সিটটা দিয়ে দিছে। এখন ইলেকশন আমার তো ইলেকশন করতে হচ্ছে, এমন না যে আমার ছাড়াই আমি হয়ে গেছি। এখন প্রার্থী কত ক্ষুদ্র সেটা ব্যাপার না, প্রার্থী কয়টা ভোট পাবে সেটা ব্যাপার না, আমাকে তো ইলেকশন করতেই হচ্ছে। এবং প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসাবেই আমি দেখতে চাই, এখানে কে ছোট বড় এটা আমার বিবেচনা বিষয়। আমি যে কথাটা যে আরও অনেক কথা হয়তো বলার ছিল, আমি কিছু না বলে আমি শুধু এটি বলবো, ইয়াং জেনারেশনের দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার সন্তানের দিকে তাকিয়ে দেখেন সে কি বলে। সে বলে যে বাবা চাচা অনেক করছে, এখন আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এবং এই ইয়াংরা যখন সামনে আসবে তখন দেখবেন যে এই গ্রামে আমরা যা করতে পারি না, এরা তার চেয়ে বেশি ভালো কিছু করবে। আপনাদের আমরা তাদেরকে সামনে সুযোগও দিতে চাই, এবং ওদের মন মানসিকতা আমি কম বেশি জানি। ওরা যখন দায়িত্ব পাবে, মাতৃ পাবে, কোনো কমিটিতে থাকবে, দেখবেন তখন এই গ্রামে আমাদের ঐতিহ্যটা কেমনে সারা সাভারে ঢাকা অনেশে প্রচলিত হবে। তাই আমি আপনাদের কাছে শেষবারে আমাদের আবেদন করব যে আমাকে এইবার এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এই সব সমস্যা যেন সমাধান করে নেতৃত্ব দিয়ে, যে গ্রামটা একদম আগে যে একদম অটুট একটা বন্ধনা ভালোবাসা ছিল, তার থেকে বেশি যেন আমরা করতে পারি, যেটার দিকে অনেকে তাকিয়ে আছে। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই সুযোগ দেয়। আল্লাহ হাফেজ। আমি আর কিছু বলতে চাই না, আসলে আমার একটু অনুষ্ঠানও আছে, আর আরেকটা পার্টও আছে, আপনারা ভুল বুঝেন না। ধরেন এখানে কেউ একটা কথা বললো, কোনো একটা প্রশ্ন দিল, আর একজন আবার এটা একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করলো, পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। এখানে বিপ্লব তো 1.5-2 ঘন্টা চিল্লাচিল্লি করছে, আমি তো কিছু কিছু শুনলাম। আমি বললাম বিপ্লব তুমিও যে এত কথা বলতেছো না, আমি তো জানতাম না। আচ্ছা কুরসি ঠিক আছে, এখন আমি থাকলে তো এত কথা তোমার বুঝে দিতাম না। হয় কি সব কথা সবার জায়গায় বলতে না। আমি লিডার, আমাকে লিডার বলতে, লিডারে যদি চিল্লে অনেক কথা কয় তাহলে মানুষ কি হবে? আচ্ছা ঠিক আছে, ওটা তোরা মনে করিস না, আমার পরে করিস না। বিপ্লব গেলে করলো কেন এটা নিয়ে? হ্যাঁ আমি কথা দিলাম যে এটা এখন এখানে এটা শেষ করে দেন, ভালো হবে। আরো কোনো থাকলে আপনার ফোন নাম্বারও জানি, অন্য ফোন দিয়ে দেন। এখন আমি সব ফোন ধরি, আমার নাম্বার ভাইরাল হয়ে গেছে। কোনো কিছু আপনি আমাকে বললেন, আমি দেখবো যা করা যায়। আমার উপর বিশ্বাস রাখেন, কারণ আমি এমন কোনো চালাকি ভণ্ডামি করে নাই। এই গ্রামের মানুষ আমাকে এখনো ভুল বুঝবে। আমি এই গ্রামের নেতা, আমি সাভারের নেতা। আমি 96 থেকে আসি এই সাভারের নেতা হিসেবে, এমপি থাকি আর না থাকি, এইটাই মানুষ মনে করে। অতএব সেই জায়গায় আমি এখনো আছি, যতদিন বেঁচে আছি আমি আপনাদের সাথেই আছি এবং আপনাদের নেতা হিসেবে আছি। আপনি আমার জন্য দেওয়া আল্লাহ হাফেজ। বাংলাদেশ।